হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে ভীষণ ইন্টারেস্টিং ক্লাস। সেটা হচ্ছে অনলি পুলিশ, যেই আমাদের প্লেলিস্ট রয়েছে পুলিশ ভাই বোনদের জন্য, তাদের জন্য ডিটেলড অ্যানালিসিস এনে থাকি আমি। এটা হচ্ছে 4 নম্বর মেইনস এক্সামিনেশন 2019-এর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, যেটা এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল 2020-র ফেব্রুয়ারির 16 তারিখে। তো সেই পরীক্ষারই আমরা ডিটেলড জিএস পেপারের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে তার অ্যানালিসিস করব। এখানে একটা প্রশ্ন এবং তার উত্তর সাথে ওই আশেপাশের যত কনসেপ্ট আমাদের জানা উচিত আগামীর জন্য, সেগুলো আমরা এখানে ক্লিয়ার করতে করতে যাবো, উইথ ডায়াগ্রাম করব। তো চলো তাহলে শুরু করি। খুব সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, যারা প্রিপারেশন করছো দীর্ঘদিন থেকে, এটা তোমাদের প্রিপারেশনকে আরো বেশি বুস্ট করবে এবং এনহ্যান্স করবে। চলো বেশি কথা না বলে এবার শুরু করবো। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে গ্রীষ্মকালীন সৌরশক্তি মানে সৌরস্থিতি, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হবে। ঠিক আছে, দেখো এখানে না আমরা চারখানা ডেট মনে রাখবো, 4টে তারিখ আমাদের মনে রাখতে লাগবে। পৃথিবী কি করে, সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে যে এক বছরে 365 দিনে 4টে অবস্থায় আসে। এই 4টে অবস্থাকে 4টে নাম দেওয়া রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গ্রীষ্মকালীন অবস্থা, যেটাকে আমরা কর্কট সংক্রান্তিও বলে থাকি। তো এর মধ্যে কোনটা, চলো একটা ডায়াগ্রামের মাধ্যমে ব্যাপারটি ভালোভাবে ক্লিয়ার করবো। দেখো কি বলছে। এখানে হচ্ছে পৃথিবীর এই যে 4টে চিত্র দেখতে পাচ্ছ, মনে করো এখান থেকে যদি একটা ফার্স্ট স্টেজ, এখান থেকে যদি পৃথিবী যাত্রা শুরু করে, তাহলে ঘুরে আসতে, পুরোটা ঘুরে আসতে এখানে আসতে 365 দিন বা 1 বছর সময় লাগবে। ঠিক আছে, আর সূর্য তো স্থির এক এক জায়গাতে। এবার এই 365 দিনের মধ্যে পৃথিবীতে কোনো সময় কি হয়, আমরা বুঝতে পারি যে কোনো সময় দিন বড় রাত ছোট, কোনো সময় আবার রাত বড় হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়, যে এখন যেমন এই সময়টাতে রাত দীর্ঘ হচ্ছে আর দিন ছোট হচ্ছে, ছোট ছোট হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো হয়, এটা হয় হচ্ছে পৃথিবীর তার যে অক্ষের মধ্যে, তার যে মেরুর সাথে কি হয়, 23.5 ডিগ্রি অক্ষরেখা এরকম করে হেলে থাকে। এ দেখো এভাবে করে হেলে রয়েছে। তো যেহেতু হেলে রয়েছে, সেই কারণেই হচ্ছে এই অবস্থানগুলো দেখা যায়। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে মনে করো 21শে জুন, এই 21শে জুন এই হেলে থাকার কারণে দেখো যে এই উত্তর গোলার্ধ দ্বারা সূর্যের বেশি কাছে চলে এসেছে, উত্তর গোলার্ধের বেশি কাছে চলে এসেছে এবং দক্ষিণ গোলার্ধের দূরে চলে গেছে। এবং উত্তর গোলার্ধে এই যে রেখাটা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি অক্ষরেখা, বা এটাকে নিরক্ষরেখা, তোমার কি বলে, কর্কটক্রান্তি রেখা বলা হয় উত্তর। এটা এই নিরক্ষরেখা, এই কর্কটক্রান্তি রেখাটা কাছে আসার ফলে কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। ডেটটা হচ্ছে গত 21শে জুন। যেহেতু কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তাই এটাকে আমরা কর্কট সংক্রান্তি বলবো। এখানে কি অবস্থান হয়, এখানে অবস্থানটা হয় যেহেতু উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ, তাই হচ্ছে এখানে দিন হয়ে যায় বড়। দিন কি হয়, বড় হয়। অটোমেটিক্যালি তাহলে কি হবে, রাত ছোট হবে। কিন্তু কোন ক্ষেত্রে, কোথায়, উত্তর গোলার্ধে। সেই দেখো উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল, তাহলে 21শে জুন আমাদের এখানে গ্রীষ্মকাল, আমরা জানি এগুলো। আর গ্রীষ্মকালে দিন বড় হয় রাত ছোট হয়, তার কারণ সূর্য আমাদের এদিকে কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই কারণে। আর এইটাকেই বলা হয় হচ্ছে 21শে জুন কর্কট সংক্রান্তি বা গ্রীষ্মকালীন অবস্থা। ঠিক আছে, আর ঠিক এর উল্টো পরিস্থিতি দেখা যায় হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তার মানে উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে। তাহলে গ্রীষ্মকাল থেকে হয়ে যাবে শীতকাল, এবং দিন বড় হলে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে, রাত ছোট, আর এখানে দক্ষিণ গোলার্ধে রাত বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইটাই ঘুরতে ঘুরতে 3 মাসের গ্যাপ হয় প্রত্যেকটা অবস্থানের মধ্যে। 3 মাস পর সময়টা হচ্ছে 21শে মার্চ। হুম, ও আচ্ছা আচ্ছা, এইদিকে আসছে। এইদিকে আসছে। তো এইদিকে ঘুরছে, এখানেও 3 মাস গ্যাপ রয়েছে। তো 3 মাস হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরে কি হয় দেখো, খুব ভালো করে বুঝবে। 23শে সেপ্টেম্বর হচ্ছে সূর্য পুরোপুরি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। আর যেহেতু নিরক্ষরেখা মাঝখানে রয়েছে পৃথিবীর, তাই পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুই দিক থেকেই এই সূর্য হচ্ছে মাঝখানে থাকে, সেই কারণে দিন ও রাত্রি সমান হয়। ঠিক আছে, দিন ও রাত্রি প্রায় প্রায় 12 ঘন্টা হয়। আর এই অবস্থানটাকে বলা হয় জলবিষুব। আর এটা ঘটনাটা ঘটে 23শে সেপ্টেম্বর, যেটা আমাদের এখানকার দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, আর আমাদের উত্তর গোলার্ধে শরৎকাল। দেখো শরৎকাল 23শে সেপ্টেম্বর দিকে শরৎকালই হয়। ঠিক আছে, 23শে সেপ্টেম্বর অক্টোবর মাসে শরৎকাল হয়, যেটা হচ্ছে জিওগ্রাফির ভাষায় হচ্ছে জলবিষুব বলে। এবং হচ্ছে দিন ও রাতির যে দৈর্ঘ্য, সেটা হয় সমান সমান, তার কারণ হচ্ছে একেবারে নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। আরো 3 মাস পরে পৃথিবী যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে মনে করো 22শে ডিসেম্বর আসলো। 22শে ডিসেম্বরে দেখো উত্তর গোলার্ধটা সূর্য থেকে দূরে সরে গেছে, আর দক্ষিণ গোলার্ধটা কাছে চলে এসেছে। তাই দক্ষিণ দিকে যে রেখাটা রয়েছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, সেটাকে বলা হয় মকর সংক্রান্তি। আর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই হচ্ছে মকর সংক্রান্তি। এখানে গ্রীষ্মকাল হয় দক্ষিণ গোলার্ধে, এবং দিন হয়ে যায় ওদের ওখানকার বড়, আর রাত হয়ে যায় ছোট। রাত হয় ছোট। ঠিক আছে, আর ঠিক এর উল্টো পরিস্থিতি হয়, ওদের গ্রীষ্মকাল আমাদের এখানে শীতকাল। ঠিক আছে, এবং রাত আমাদের এখানে হয়ে যায় বড়। ঠিক আছে, আর দিন হয় ছোট। কেন দিন ছোট রাত বড় এরকম হচ্ছে কেন, তার কারণ সূর্য লম্বভাবে কিরণ দক্ষিণ গোলার্ধে দিচ্ছে, উত্তর গোলার্ধে দূরে চলে গেছে, সেই কারণে। আর পুরো ঘটনাটা ঘটে হচ্ছে 22শে ডিসেম্বর। আর মকরক্রান্তি রেখার উপরে লম্ব কিরণ দেয়, তা হচ্ছে মকর সংক্রান্তি। মনে করে দেখো শীতকালে আমাদের এখানে ডিসেম্বরে শীতকাল হয় এই সময়টা। ঠিক আছে, কিছুদিন পরেই মকর সংক্রান্তি আসছে, খেয়াল রাখবে। আর রাত এখানে বড় হয়, দিন হচ্ছে ছোট হয়। ঠিক আছে, আচ্ছা চলো আরো 3 মাস পরে, এখানে 3 মাসের গ্যাপ রয়েছে, 3 মাস পরে আসছে মার্চ, 21শে মার্চ। 21শে মার্চে আবার ঘুরতে ঘুরতে পৃথিবী কি হয় না, পুরো মাঝখানে মিডল বরাবর নিরক্ষরেখার উপরে আবার লম্বভাবে কিরণ দেবে। ঠিক আছে, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে
পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সমান দূরত্বে থাকার কারণে এখানে দিন ও রাত্রি সমান হয়। উত্তর গোলার্ধ দিন রাত্রি সমান, দক্ষিণ গোলার্ধ দিন রাত্রি সমান। আর এই নিরক্ষরেখার লম্বভাবে কিরণ দেওয়ার এই পরিস্থিতিটাকে বলা হয় মহাবিষুব। ঠিক আছে, মহাবিষুব। আর এটা হয় হচ্ছে 21শে মার্চ। আর উত্তর গোলার্ধে হয় বসন্তকাল। দেখো মার্চ মাসে আমাদের এখানে বসন্তকালই হয়। ঠিক আছে, আর তাহলে ঠিক উল্টোটা হয় দক্ষিণ গোলার্ধে। তাহলে বসন্তকালের উল্টো দিকে কি হবে? শরৎকালে। দেখো পুরো ভালো করে চিত্রটা দেখলে একে অপরের উল্টো হয়। তাহলে এই পরিস্থিতি থেকে মানে হচ্ছে দুটো কর্কটক্রান্তির, দুটো মকরক্রান্তির, মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তির মধ্যে 6 মাসের গ্যাপ। আবার এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 6 মাসের গ্যাপ। আর চারটে অবস্থার মধ্যে গ্যাপ হচ্ছে 3 মাস 3 মাস করে। ডেটগুলো মনে রাখবে। এবার কোশ্চেন্সটা ফিরে যাই। কোশ্চেনটা দেখো কি বলছে। তাহলে 21শে মার্চ, 21শে মার্চে কি বলেছিলাম? এটা হচ্ছে মহাবিষুব। ঠিক আছে, নিরক্ষরেখার লম্বভাবে কিরণ দেয়। ওকে, 21শে জুন। 21শে জুনে কি দেখেছিলাম? দেখো এই এই জিনিসটা দেখেছিলাম 21শে জুনে। এই যে কর্কট সংক্রান্তি। আর এইটাই পরীক্ষাতে চেয়েছে, কোশ্চেনটা চেয়েছে গ্রীষ্মকালীন অবস্থা। তো 21শে জুন হচ্ছে অপশন নাম্বার এ, কর্কট সংক্রান্তি। আর 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। ঠিক আছে, আর 22শে ডিসেম্বর হচ্ছে মকরক্রান্তি রেখা, মানে দক্ষিণ দিকে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওইখানে দিন সব থেকে বড় হয়ে যায়। আর 22শে ডিসেম্বরটাকে বলা হয় হচ্ছে মকর সংক্রান্তি। ঠিক আছে, বা সূর্যের শীতকালীন অবস্থা। খুবই ব্যাপারটা একটু হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা আনসার খুব ইজিলি করতে পারবো। চলো পরের প্রশ্ন চলে যাই এবার। নেক্সট কোশ্চেন বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? দেখো তাপমাত্রার একক হচ্ছে পাস্কাল, তো হবে না কারণ এটা চাপের একক। ঠিক আছে, আচ্ছা কেলভিন ইজ দ্য কারেক্ট আনসার। কেলভিন হচ্ছে তোমার কি হয়? তাপমাত্রার একক। নিউটন এবং ডাইন দুটোই হচ্ছে বলের একক, বল। ঠিক আছে, এসআই পদ্ধতিতে নিউটন বলা হয়, আর সিজিএস পদ্ধতিতে ডাইন বলা হয়। ঠিক আছে, পাস্কালের আরো তোমার চাপের আরো একক আছে, যেমন হচ্ছে তোমার বার, তারপর হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার এটাও হচ্ছে তোমার চাপেরই একক, পাস্কালও চাপের একক, মনে থাকবে। আচ্ছা বেশ ভালো কথা। আর কি মনে রাখবো এখান থেকে? মনে রাখবো হচ্ছে জিজ্ঞাসা করবে 1 নিউটন সমান সমান কত ডাইন, সেটা 10⁵ ডাইন হবে। ঠিক আছে, এটাও খেয়াল রেখে দিও। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে হু রোড দ্য হাউন্ড অফ দ্য কি বাস্কারভিলিস। তো হাউন্ড অফ বাস্কারভিলিস এটা কে লিখেছে? কঠিন, কোয়েশ্চেনটা কঠিন নয়, একটু পড়াশোনা যারা করো তারা ভালো মতন বুঝবে। তো বুকস অ্যান্ড অথর্স থেকে কোয়েশ্চেন কিন্তু আসে, তো বুকস অ্যান্ড অথর্স এই চ্যাপ্টারটা ভালো করে দেখে যেও কিন্তু। ঠিক আছে, তো কে লিখেছে? জন কিটস, আর্থার কোনান দোয়েল, অ্যান্নাস দাওয়েল, নাকি হচ্ছে তোমার ও হেনরি? তো আনসার ইজ অপশন নাম্বার বি, আর্থার কোনান দোয়েল। তিনি হচ্ছেন শার্লক হোমসেরও চরিত্র সৃষ্টি করেন। শার্লক হোমস, আমাদের যেমন ব্যোমকেশ বক্সী, সেরকমই হচ্ছে শার্লক হোমসের গোয়েন্দা চরিত্র, শার্লক হোমসের আর্থার কোনান দোয়েল। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি, কোন তারিখটিকে বলা হয় জাতীয় মানবাধিকার দিবস? 6 জুন, 8ই মার্চ, 10ই ডিসেম্বর, নাকি 6 আগস্ট? উত্তর হবে অপশন নাম্বার সি, 10 তারিখ হচ্ছে ডিসেম্বরে, সেটা হচ্ছে তোমার মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে। ডিসেম্বরের আরো কিছু, যেমন হচ্ছে 1 ডিসেম্বর, এটা হচ্ছে তোমার কি বলে, এইডস দিবস। ওকে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। যেমন 4th ডিসেম্বর, 4th ডিসেম্বর হচ্ছে নেভি ডে, ভারতবর্ষের নেভি ডে। ওকে, তারপরে আর কি মনে রাখবো? মনে রাখবো হচ্ছে 5th ডিসেম্বর, 5th ডিসেম্বর হচ্ছে সয়েল ডে, মাটি দিবস, মাটি দিবস। তো এইগুলো মনে রাখবে। আরো কিছু ব্যাপার রয়েছে, যেমন 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এগুলো খুব ইম্পর্টেন্ট, একটুখানি দেখে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? এটাকে বলা হয় সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। ফার্স্ট যিনি ছিলেন সেটা হচ্ছে বিপিন রাওয়াত। সেই সময়ের কোয়েশ্চেন, যখন এটা পরীক্ষাটা হয়েছিল, বিপিন রাওয়াত ছিলেন। কিন্তু এখন বর্তমানে রয়েছে অনিল চৌহান। অনিল অনিল চৌহান বর্তমানে রয়েছে সিডিএস। তো ফার্স্ট সিডিএস হচ্ছে বিপিন রাওয়াত। তার হচ্ছে মৃত্যু হয় একটি প্লেন দুর্ঘটনাতে। ঠিক আছে, খুব নিউজে ছিল সেই সময়টাতে, তামিলনাড়ুর নীলগিরিতে। বড় প্রশ্ন বলছে, খুবই ভালো প্রশ্ন, কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে না জানি সব পরীক্ষাতেই দিয়ে দেয়। বলছে কততম সংবিধান সংশোধনী, এখানে সংশোধনীর নাম্বারটা চাইছে। যে ভোটাধিকারের বয়সটা 21 বছর ছিল, সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে, এটা কোন সংশোধনীর মাধ্যমে? ঠিক আছে, 59, 58, 61, নাকি 60? তো আনসার হবে অপশন নাম্বার সি, 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সময়টা ছিল 1988 সাল, এবং এটা অ্যামেন্ডমেন্টটা ছিল। আর এই একটা চালু হয়ে গেছে, মানে হচ্ছে 21 থেকে কমে ফাইনালি 18 করা হয়ে গেছে। সেটা হয়েছিল 1900 পরের বছর আর কি, 89-তে কার্যকরী হয়, কিন্তু অ্যামেন্ডমেন্টটা ছিল এইটা, মনে থাকবে। আর এই সময় কে ছিল? রাজীব গান্ধী। রাজীব গান্ধী ছিলেন হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ইউনিসেফের সদর দপ্তর কোথায় আছে? প্রথমত ইউনিসেফের পুরো নাম মনে রাখতে লাগবে। কি বলছে? যখনই ইউএন দেখবে মানে ইউনাইটেড নেশনস। আই ফর ইন্টারন্যাশনাল, সি দিয়ে চিলড্রেন্স, ই দিয়ে এমার্জেন্সি ফান্ড। তাহলে কি হলো? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তাহলে চিলড্রেন্সদের নিয়ে আর কি কাজ করে এই সংস্থাটা, ইউনাইটেড নেশনের আন্ডারে রয়েছে। এর সদর দপ্তর প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা, নাকি সিঙ্গাপুর? আনসার দেবে অপশন নাম্বার বি। যারা যারা করেছো তারা একেবারে সঠিক করেছো, নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা প্যারিসে কি রয়েছে? প্যারিসে খুব গুরুত্বপূর্ণ ইউনেস্কো রয়েছে। ইউনেস্কো কি? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল
সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, তাহলে কি বললাম, এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সার্টিফিকেট দেয়, ট্যাগ লাইন দেয় না, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ট্যাগ দেয়, এই ইউনেস্কো দেয়, যেটা হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে, ফ্রান্সে রয়েছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, ঢাকা থেকে মনে রাখবে একটা জিনিস, যে 1985 সালে 1985 সালে তৈরি হয়েছিল সার্ক, এটা ঢাকাতে তৈরি হয়েছিল। সার্ক, সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ঠিক আছে, সার্কের মেম্বার সংখ্যা 8 জন। 8 জন কারা কারা? ভারতবর্ষের আশেপাশে যারা যারা রয়েছে প্রত্যেকে, কারা? ভারতবর্ষ তো থাকবেই, ভারত বাংলাদেশ, তারপরে উপরে নেপাল ভুটান, 4 জন হয়ে গেল। তাহলে ভারত অ্যান্ড বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান, তারপরে পশ্চিম দিক থেকে আফগানিস্তানের সাথে পাকিস্তান মনে রাখবে। তাহলে এইভাবে করে মনে রাখতে সুবিধা হবে। ভারত বাংলাদেশ পূর্ব দিকে, উত্তর হচ্ছে নেপাল এবং হচ্ছে ভুটান, 4টে। পশ্চিম দিকে আফগানিস্তান এবং পাকিস্তান, ঠিক আছে, এই দুটো। এবং একদম দক্ষিণে সমুদ্রের দুটো আইল্যান্ড কান্ট্রি, সেটা হচ্ছে একটা হচ্ছে মালদ্বীপ, একটা হচ্ছে শ্রীলঙ্কা। টোটাল হচ্ছে 8টা দেশ। মায়ানমার কিন্তু সার্কের মেম্বার নয়, আর সার্কও তৈরি হয়েছিল রাজীব গান্ধীর সময়কালে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সার্ক কিন্তু তৈরি হয়েছিল ঢাকাতে, এটা আবার ইয়ে করো না, মিসকনসেপ্ট যেন না থাকে। তৈরি হয়েছিল ঢাকাতে, কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে হেডকোয়ার্টার মানে হচ্ছে সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন বলছে, সংসদে জিরো আওয়ার, এই যে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? সংসদে কি হয় আমরা জানি, সংসদে অধিবেশন হয়, আর অধিবেশনের টাইমিং হচ্ছে 11টা থেকে শুরু হয় তোমার সেশন। ঠিক আছে, 11টা থেকে পুরো 6টা অবধি। কিরকম হয় না, 11টা AM থেকে তোমার 11টা থেকে 12টা পর্যন্ত তোমার হয় হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। ঠিক আছে, 12টা PM পর্যন্ত হয় কোয়েশ্চেন আওয়ার, এটাকে বলা হয় এটা হচ্ছে তোমার জিরো আওয়ার, এটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। তারপরে তোমার 12টা থেকে 1টা পর্যন্ত, এর মধ্যে 30 মিনিট, যে কোনো 30 মিনিট, এই সময়টাই হচ্ছে তোমার জিরো আওয়ার হয়। তাহলে প্রথমে থাকে হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। ঠিক আছে, কোয়েশ্চেন আওয়ারে কি থাকে না, কোয়েশ্চেন্স গুলো লিস্টেড থাকে, ওই জন্য বলা হয় কোয়েশ্চেন আওয়ার। লিস্টেড থাকে মানে আগে থেকেই ডিসিশন নেওয়া থাকে যে কোন কোন বিষয়ের উপরে ডিসকাশন হবে ওই সেশনটাতে। কোয়েশ্চেন আওয়ার জাস্ট শেষ হলো 12টা থেকে 1টার মধ্যে। 30 মিনিটের জন্য দেওয়া হয় হচ্ছে জিরো আওয়ার। জিরো আওয়ারে এমন কিছু ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করা হয় যেটা লিস্টেড নয়, একদম ইমিডিয়েট ওই সময়ই হচ্ছে তোমার ডিসকাশন করতে হবে, ওই সময় হট টপিক হয়ে রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য টপিকগুলো জিরো আওয়ারে আলোচিত হয়। এটা ইন্ডিয়ান কনসেপ্ট, আর এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট কিছু ইস্যুস আলোচনাও হয়েছে, যেমন হচ্ছে 1993 সালে বম্বে ব্লাস্ট হয়েছিল, সেই সময় এই ডিসকাশন হয়েছিল জিরো আওয়ারে। তারপর হচ্ছে ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল না, ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, সেই সময় এইটা ডিসকাশন হয়েছিল ভোপালের ঘটনাটা। তারপর হচ্ছে রিসেন্টলি যে ফার্মারদের প্রোটেস্ট হয়েছিল, এই ফার্মার প্রোটেস্ট, এই ফার্মারদের যে আন্দোলন হয়েছিল, এই প্রত্যেকটা হচ্ছে তোমার আলোচিত হয়েছে এই জিরো আওয়ারে। মণিপুরের ইস্যুটা মনে করে এই জিরো আওয়ারের মধ্যে আলোচনা হওয়া যেতে পারে। ঠিক আছে, তো জিরো আওয়ার হচ্ছে পুরো আওয়ার হচ্ছে 30 মিনিটের, কিন্তু মিডল হচ্ছে কোনটা, 12টা থেকে 1টার মধ্যে হবে। অপশন নাম্বার ডি কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট। আর কি বলবো এখান থেকে, হ্যাঁ তারপরে কখন হলো, তারপরে তোমার লাঞ্চ আওয়ার্স হয়ে যায় 1টা PM থেকে তোমার দুটো পর্যন্ত হয় লাঞ্চ। ঠিক আছে, লাঞ্চ হয়, তারপরে 2টো থেকে আবার সেশন শুরু হয়, 2টো থেকে আবার সেশন শুরু হয় পুরোপুরি 6টা পর্যন্ত। তো এইরকম বলতে গেলে 11টায় সেশন শুরু হয়, 6টা পর্যন্ত চলে। তো এইভাবে করে প্রতিদিন চলে। ঠিক আছে, খেয়াল রাখবে। তো এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। আর জিরো আওয়ার আনা হয়েছিল ভারতে তোমার 1962 সালে। ঠিক আছে, 1962, তার মানে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে জিরো আওয়ার কিন্তু আমাদের মূল সংবিধানে 1950-এ যে সংবিধান কার্যকরী হয়েছিল সেখানে ছিল না, ওখানে জিরো আওয়ার বলা ছিল না। 1962 থেকে এই কনসেপ্ট এসেছিল। ঠিক আছে, তো এই 1962 সালে একজন স্পিকার ছিলেন লোকসভা, তার নাম হচ্ছে হুকুম সিং। তিনি হচ্ছেন এটা, এই কনসেপ্টটা আনেন। ঠিক আছে, কি নাম বললাম, হুকুম সিং। চলো পরের প্রশ্ন, আশা করি এখান থেকে আর তোমাদের কোনো কোয়েশ্চেন আটকাবে না। শ্রীনিবাস রামানুজ ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণীবিদ্যা নাকি গণিত? তিনি আমরা প্রত্যেকে জানি তিনি হচ্ছে একজন গণিতবিদ ছিলেন। ঠিক আছে, ম্যাথামেটিশিয়ান ছিলেন, এটা হচ্ছে তার ছবি পিকচার। ঠিক আছে, আচ্ছা বেশ। তিনি হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ুর বাসিন্দা কিন্তু। ঠিক আছে, এটাও প্রশ্ন দিতে পারে। তাঞ্জোরের বাসিন্দা। পরের প্রশ্ন বলছে, সম্প্রতি আহ বুশ ফায়ার ক্রাইসিস ঘটেছিল কোথায়? ডেনমার্ক, ইন্ডিয়া, আফগানিস্তান নাকি অস্ট্রেলিয়াতে? মানে দাবানলের কথা বলছে এক কথায়। ঠিক আছে, এটা অস্ট্রেলিয়াতে ঘটেছিল, অপশন নাম্বার ডি। অস্ট্রেলিয়া আরেকটা কারণের জন্য ইম্পর্টেন্ট, অনেকগুলো কারণের জন্য ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ার হচ্ছে রাজধানী মনে রাখবে প্রথমত ক্যানবেরা, পরীক্ষা এসেছে কিন্তু ওই জন্য বলছি। ঠিক আছে, ক্যানবেরা এক। 2 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, এইটা খুব বিখ্যাত, তার কারণ এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম কোরাল রিফ। ঠিক আছে, কোরাল। আর এই কোরালটা হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে। কোথায়? পূর্ব দিকে রয়েছে কোরাল আইল্যান্ড, মানে তোমার হচ্ছে তোমার কোরাল ফরমেশন করেছিল কোরাল আইল্যান্ড, এখানে হচ্ছে প্রশান্ত মহাসাগর পূর্ব দিকে হচ্ছে, সেখান থেকে ঝড়ের ঝাপটা থেকে বা সামুদ্রিক যে ঢেউ সেখান থেকে রক্ষা করা হচ্ছে পূর্ব দিকের উপকূলটাকে অস্ট্রেলিয়া। ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে সব থেকে বড় কোরাল রিফ। ঠিক আছে, মনে থাকবে। ভারতবর্ষের একটি কোরাল দ্বীপের নাম বলো, তাহলে বলবে হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষা হচ্ছে একটা কোরাল ফরমেশন দ্বারা তৈরি হয়েছে। কোরাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী, তার দেহাবশেষগুলো জমে জমেই এই আইল্যান্ডটা তৈরি হয়। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন, পরে বসে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে, কাকে আদায় মানে প্রত্যেকটা জেলার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে? জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী হবে না, রাজ্যপালও তো হবে না, এই দুজন হচ্ছে সবার আগে বাদ হয়ে যাবে। তো জেলা সুপার, পুলিশ কোনোদিনও কি রাজস্ব কালেক্ট করতে যায়? অপশন নাম্বার এ রাইট, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে জেলার দায়িত্ব, জেলা থেকে হয়, ঠিক আছে। অপশন নাম্বার এ হবে, ঠিক আছে। ডি এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নেক্সট কোয়েশ্চেন বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা জানি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহিপাল, ধর্মপাল, গোপাল নাকি দেবপাল? আনসার নাম্বার অপশন নাম্বার সি, গোপাল। আর ইনি হচ্ছেন প্রাচীন ভারতের প্রথম এবং হচ্ছে শেষ নির্বাচিত রাজা। নির্বাচিত রাজা, তার কারণ হচ্ছে যখন শশাঙ্কের মৃত্যু হয় তারপরে বাংলা জুড়ে চলছিল হচ্ছে অরাজক পরিস্থিতি, সেটাকে মাৎস্যন্যায় পরিস্থিতি বলে, ঠিক আছে। মাৎস্যন্যায় পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য একজন যোগ্য রাজার দরকার ছিল, সেটাই হচ্ছে তোমার গোপাল ছিলেন। তারপরে পাল বংশের প্রতিষ্ঠাতা হয়, মনে থাকবে। আচ্ছা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, ওকে। ধর্মপালকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। আচ্ছা, গোপাল থেকে আরেকটা জিনিস মনে রাখবে, তিনি হচ্ছে উদন্তপুরী স্থাপন করেছিলেন। উদন্তপুরী, ঠিক আছে, এটা হচ্ছে বৌদ্ধিস্ট মঠ একটা, ঠিক আছে, এটা বিহারে পড়ে, ওকে। আর দেবপাল, তিনি হচ্ছেন ফাউন্ড করেছিলেন উদন্তপুরী এবং সোমপুরী, এই সরি সোমপুরী এন্ড বিক্রমশিলা, একটা হচ্ছে তোমার সোমপুরী ও বিক্রমশিলা, আর এই দুটোই হচ্ছে তোমার বিহারে অবস্থিত, ঠিক আছে। বিহারে অবস্থিত, আর এগুলো দেখে বোঝাই যাচ্ছে যে তারা হচ্ছে বৌদ্ধ ধর্ম ফলো করতো, তারা হচ্ছে পালরা বৌদ্ধ ছিল। আর কিন্তু সেনরা কি ছিল? সেনরা ছিল গোড়া হিন্দু ছিল, সেন বংশ তার পরবর্তীতেই আসে, হ্যাঁ। গোড়া হিন্দু ছিল তারা। আর কৌলিন্য প্রথা, হ্যাঁ, এগুলো তো কারা ছিল? সেনরাই চালু করেছিল, ওকে। হলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে মৌসিনরামের জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসিনরাম কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত এলাকা হচ্ছে আমাদের ভারতবর্ষের মৌসিনরাম, ওকে। সেটি হচ্ছে মেঘালয়ে পড়ে, ওকে। অপশন নাম্বার ডি। এবার হচ্ছে এটা হচ্ছে মেঘালয়, মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং, ওকে। মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং। এবার কিছু কনসেপ্ট বলি ভালো করে, মেঘালয় থেকে কোয়েশ্চেন আসে যেটা। প্রথমত মনে রাখবে এখানে তিনটে পাহাড় রয়েছে। যদি আমরা পশ্চিম দিক থেকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাই, তাহলে তিনটে পাহাড় পরপর এভাবে পড়বে। প্রথমে পড়বে গারো পাহাড়, তারপরে পড়বে খাসি পাহাড়, ওকে। তারপরে পড়বে হচ্ছে তোমার তোমার কি পড়বে? জয়ন্তিয়া। তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া, পশ্চিম থেকে পূর্ব দিকে, ওকে। এক। দু নম্বর হচ্ছে এই খাসি পাহাড়েই হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত ওদের, শিলং, ঠিক আছে। শিলং হচ্ছে ওদের রাজধানীও বটে এবং এটা সর্বোচ্চ শৃঙ্গ মানে উচ্চতম এলাকা, এবং এই শিলংই হচ্ছে ওদের ক্যাপিটাল। পরীক্ষা জিজ্ঞেস করে যে শিলং যে শহরটা, এটা কোন পাহাড়ে অবস্থিত? এটা খাসি পাহাড়ে অবস্থিত, এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে একটা জিনিস মনে রাখবে যে শিলং হচ্ছে ওদের যেমন হচ্ছে মৌসিনরাম, মৌসিনরাম আর শিলং একই পাহাড়ে অবস্থিত, ঠিক আছে। তো এইখানে মৌসিনরাম অবস্থিত, এখানে শিলং অবস্থিত। মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, আর উল্টো দিকে শিলংয়ে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, তাই শিলং হচ্ছে তোমার একটি বৃষ্টির ছায় অঞ্চল। ভারতের একটি বৃষ্টি ছায় অঞ্চলের যদি উদাহরণ দিতে বলে তাহলে শিলং আনসার দেবে, ঠিক আছে। এই গেল। আচ্ছা, তাহলে উচ্চতম অঞ্চল বললাম শিলং। আর হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে নকরেক। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা নকরেক, দেখো লেখা আছে জায়গাটাতে, নকরেক হচ্ছে গারো পাহাড়ে পড়ে, ওকে। আরেকটা খুব রিসেন্ট ইয়েতে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, তো বলে রাখছি, খেয়াল রাখবে। সেটা হচ্ছে এইটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, ওকে। ব্রহ্মপুত্র রিভার আসামের মধ্যে দিয়ে গিয়ে এইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, ওকে। বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে। তো বাংলাদেশে প্রবেশ করেছে যে এই জায়গাটা, জিজ্ঞেস করবে এইখানটার নাম কি, এটা হচ্ছে ধুবড়ি। এই জায়গাটার নাম হচ্ছে ধুবড়ি। তো ধুবড়ির কাছে বাংলাদেশে ঢুকে যায় হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই অঞ্চলে না একটা ব্রিজ তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উপরে। এই ব্রিজটার নাম হচ্ছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। ধুবড়ি ফুলবাড়ি, তো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের মাধ্যমে খুব দ্রুতই এই আসামে, ওয়েস্ট বেঙ্গল আসামের এই পোর্শনটা তোমার ইজিলি আমরা হচ্ছে শিলং এর সাথে মানে হচ্ছে তোমার মেঘালয়ের সাথে কানেক্ট হতে পারবো, নাহলে ঘুরে শেষ হয়ে এদিক দিয়ে আসতে হয়, এখানে অনেকটা রাস্তার সময় চলে যায় আর কি, ঠিক আছে। তো এখান থেকে শর্টকাটে আসবো, কি নাম বললাম? ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে, ঠিক আছে, খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে মেগাস্তিনিস ইন্ডিকা রচনা করেছিলেন কোন বংশের? ইতিহাস জানা যায়। এটা তো একেবারে কনসেপ্ট বাচ্চাদের হয়ে গেল আর কি, ছোট থেকে পড়ে আসছে এটা। গুপ্ত নয়, পল্লব, মৌর্য, চালুক্য, আনসার নাম্বার অপশন নাম্বার সি। আর মেগাস্তিনিস কার সময় এসেছিলেন? প্রথম মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, যিনি হচ্ছে মৌর্য বংশের ফাউন্ডার, ওকে। আর কোথা থেকে এসেছিলেন? গ্রিস থেকে এসেছিলেন, গ্রিস দেশের। আর মেগাস্তিনিস কার ছিলেন? দূত ছিলেন, তার নাম হচ্ছে সেলুকাস। সেলুকাসের গ্রিস থেকে এসেছিলেন তিনি, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সেই সময় চিফ এক্সিকিউটিভ অফিসার এখনো রয়েছে, সত্য না। আচ্ছা, খুব ভালো করে বুঝবে কি বলতে চাইছি। সুন্দর পিচাই আনসার হবে, ঠিক আছে। আনসার হবে সুন্দর পিচাই, অপশন নাম্বার ডি। প্রশ্ন এসেছিল সুন্দর পিচাই যিনি হচ্ছেন গুগলের সিইও, তিনি হচ্ছেন কোথায় মানে বাড়ি, তার জন্ম কোথায়? জন্ম হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু, তোরা লিখি, তামিলনাড়ুর কোথায়? তামিলনাড়ু হচ্ছে মাদুরাই বলে একটা জায়গা রয়েছে, মাদুরাই, যেটাকে হচ্ছে মন্দিরের শহর বলা হয়, সেই মাদুরাইতে অবস্থিত। মাদুরাই কোন নদী তীরে? ভাই গাই, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, সত্য নাদেলা, তিনি হচ্ছে সিইও কার? না মাইক্রোসফটের। মাইক্রোসফট আরেকটা বড় কোম্পানি আমেরিকার, ঠিক আছে। মাইক্রোসফটের সিইও হচ্ছে সত্য নাদেলা, তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, মানে তার জন্ম।
কি লিখছি দাঁড়াও এক সেকেন্ড একটুখানি। হুম, হায়দ্রাবাদ, ঠিক আছে, তার বাড়ি হায়দ্রাবাদ। তো মনে রাখবে দুজনই হচ্ছে ইন্ডিয়ান অরিজিন। ওকে, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আরেকটা যদি জিনিস বলতে লাগে সেটা হচ্ছে মাইক্রোসফট ফাউন্ড হয়েছিল 1975-এ। 1975-এ মাইক্রোসফট ফাউন্ড হয়। আর মাইক্রোসফটের জন্য দুজন ফাউন্ডার ছিলেন, দুজন, একজন হচ্ছে পল অ্যালান, দু নম্বর হচ্ছে বিল গেটস। বিল গেটস অ্যান্ড পল অ্যালান দুজন ছিলেন, পল অ্যালান অ্যান্ড হচ্ছে বিল গেটস, ঠিক আছে, তো মনে রেখে দিও। আর গুগল হচ্ছে 1998-এ দুজন ব্যক্তি, একজন হচ্ছে ল্যারি পেজ, ঠিক আছে, আরেকজন হচ্ছে সার্গে ব্রিন, ঠিক আছে, দুজন ব্যক্তি হচ্ছে গুগল আবিষ্কার করে। বলে রাখলাম কোয়েশ্চেন্স গুলো আসে তাই। তো এখন যদি মনে হয় না এত কিছু মনে রাখবেন, এগুলো আসবে না, তাহলে তুমি ভুল ভাবছো ভাই, ঠিক আছে। এগুলো কোয়েশ্চেন দিয়ে দিলে তখন মনে পড়বে, হ্যাঁ ঠিকই বলেছিলাম আমি। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? মিতিন মাসি হচ্ছে আমরা জানি একজন মহিলা ডিটেকটিভ, বাংলা সাহিত্যের। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, নবনীত দেবসেন, নাকি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আনসার আমরা জানি প্রত্যেকেই সুচিত্রা ভট্টাচার্য, যারা না জানো জেনে নাও, ঠিক আছে। এছাড়াও বাংলা সাহিত্যে যত তোমার কি রয়েছে না গোয়েন্দা চরিত্র রয়েছে, তাদের একটা লিস্ট এনেছি এখানে, লিস্টটা চট করে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। যেমন দেখো, কাকাবাবু ও সন্তু, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সত্যজিৎ রায় যে ফেলুদা লিখেছে বাচ্চা বাচ্চা জানে। ব্যোমকেশ বক্সী যদি না জানো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তাহলে তুমি প্রিপারেশন একদম শুরুতে রয়েছে, আরো প্রিপারেশন করতে হবে তোমাকে। এই কোয়েশ্চেন্সটাই এসছে মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্য। সমরেশ বসু লিখেছিলেন গোগল চরিত্রটি, স্টার মার্ক পরীক্ষায় আসে। কিরিটি রায়, নিহার রঞ্জন গুপ্ত, ঠিক আছে, কিরিটি রায়, যেটি হচ্ছে তোমার শাশ্বত মুখোপাধ্যায় করেন এই চরিত্রটা বাংলাতে। ষষ্ঠীপদ, পাণ্ডব গোয়েন্দা, স্টার মার্ক ইম্পর্টেন্ট আসে এগুলো সব। একেন বাবু, খুব মুভি হচ্ছে, সিরিজ হচ্ছে, এটাতে সুজন দাশগুপ্ত, একেন বাবু সুজন দাশগুপ্ত। ওকে, তারপরে মহিমাচন্দ্র, অনেকে হয়তো তোমরা এই নামটা শোনোনি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গোয়েন্দা চরিত্র। তারপরে দারোগা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়, বাহাদুরি মশাই হচ্ছে নীরেন্দ্র চক্রবর্তী, কালকেতু নন্দী হচ্ছে রূপক সাহা। তো এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিও। পরবর্তী, পি এন ঠাকুর কার ছদ্মনাম? পি এন ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, হেমচন্দ্র কানন্দ, নাকি শচীন্দ্রনাথ সান্যাল? চারজনের কথাই বলবো। পি এন ঠাকুর সবার প্রথমে বলে রাখি রাসবিহারী বসু, যিনি দুটো কাহিনী করেছিলেন অনেক ইম্পর্টেন্ট হচ্ছে একটা দিল্লি ষড়যন্ত্র মামলা। দিল্লি ষড়যন্ত্র মামলা কি ছিল এটা? দিল্লি ষড়যন্ত্র মামলাতে, এইটাতে দিল্লির আহ, শোভাযাত্রায় যখন নাকি গভর্নর জেনারেল ভাইসরয় গিয়েছিলেন হার্ডিঞ্জ, তো হার্ডিঞ্জের ইয়েতে বোমা নিক্ষেপ করেছিলেন হচ্ছে বসন্ত বিশ্বাসের দ্বারা। মনে রাখবে বসন্ত বিশ্বাস। কোয়েশ্চেনটা কি দেবে? কোয়েশ্চেনটা এমন দেবে যে দিল্লি ষড়যন্ত্র মামলাতে হার্ডিঞ্জের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন সেই বিপ্লবীর নাম হচ্ছে বসন্ত বিশ্বাস, তিনি কে ছিলেন জিজ্ঞেস করবে। তারপর জিজ্ঞেস করবেন মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ড হচ্ছে রাসবিহারী বসু। তারপরে হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। তো এই দুটো কাহিনী হচ্ছে তিনি করেছিলেন, এই রাসবিহারী বসু, মাস্টার মাইন্ড। তারপর হচ্ছে কোথায়? জাপান চলে যায়, সিঙ্গাপুরে, সেখানে গিয়ে আমরা জানি যে আইএনএ ইত্যাদি ইত্যাদি স্থাপন করে। সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল কত সালে? আগে বলেছে, আবার বলছি, 1941 সালে দেশ ত্যাগ করেছিল, ইম্পর্টেন্ট। তারপরে হেমচন্দ্র কানুনগো বোমা শিক্ষা নেওয়ার জন্য তিনি প্যারিস যাত্রা করেন, মেদিনীপুরের। শচীন্দ্রনাথ সান্যাল, তার একটা বই আছে, বইটার নাম বন্দি জীবন, ঠিক আছে। বন্দি জীবনের রাইটার হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো পড়বো। পরবর্তী প্রশ্ন বলছে, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? রবি শস্য শীতকালে রোপণ করা হয়, তার মানে রোপণ করা হবে হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে। ওকে, অপশন নাম্বার বি। আর কাটা হবে কোন সময়? এটা হচ্ছে অক্টোবর নভেম্বরে কাটা বোনা হয়, আর বপন করা তোমার তোলা হয় হচ্ছে বা কাটা হয় ওই গ্রীষ্মের আগে আগে দিয়ে, মানে এপ্রিল, মার্চ এপ্রিল নাগাদ, ঠিক আছে, মার্চ এপ্রিল নাগাদ এটাকে কেটে ফেলা হয়। মে জুলাইতে হচ্ছে তোমার খারিফ, খারিফ শস্য। জাইদ শস্য হচ্ছে ওই মাঝখানে যে মার্চ অ্যান্ড এপ্রিল, এপ্রিল থেকে মার্চ এপ্রিল, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চ থেকে তোমার হচ্ছে আমরা বলতে পারি এক কথায় মার্চ থেকে জাস্ট হচ্ছে জুন, ইসের আগে অবধি, মানে তোমার কি বলে বর্ষাকালের আগে পর্যন্ত, এই সময়টাতে হচ্ছে তোমার জাইদ শস্য, ঠিক আছে, শশা, তরমুজ, জাইদ শস্যগুলো সব, ঠিক আছে। পরবর্তী নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন ক্যানাল বা খাল প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল, সুয়েজ খাল, উত্তর সাগর, নাকি হচ্ছে তোমার স্ট্যালিন খাল? দেখো একটা ম্যাপ দেখি, এই যে ম্যাপটা দেখো, তাহলে আনসার তোমরা পেয়েই গেছো। এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা হচ্ছে সান ফ্রান্সিসকো, নর্থ আমেরিকার ওয়েস্টার্ন পোর্শন, মানে হচ্ছে পশ্চিম দিক। আর এটা হচ্ছে আমেরিকার পূর্ব দিক, ইস্টার্ন পোর্শন। তো নিউ ইয়র্ক থেকে যদি মনে করো সান ফ্রান্সিসকো যেতে হয় জাহাজে করে, মাল পাঠাতে লাগে, তাহলে নিজের দেশেই ফির যেতে, তাহলে দেখো পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে এইভাবে করে আসতে হবে, দীর্ঘ দিন সময় লেগে যায়। তাই আমেরিকা কি করলো, একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করলো, যে আমেরিকার নিজের দেশ থেকেই বড় বড় কার্গো শিপগুলো নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে নিয়ে যাওয়ার জন্য
কম সময়ের জন্য কোন রাস্তা? তখন দেখা যাচ্ছে যে পানামা বলে একটা সিটি রয়েছে, কান্ট্রি রয়েছে এই জায়গাটাতে, পানামা কান্ট্রি। ঠিক আছে? তো পানামা কান্ট্রিতে একটা খাল বানিয়ে দিলে বেশ হয়ে যায়। এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর এই পাশটা। ওকে, আর এটা হচ্ছে তোমার আটলান্টিক ওশেন। তো প্রশান্ত এবং আটলান্টিক ওশেন এখানে একটা খাল বানিয়ে দেওয়া হচ্ছে, খালটার নাম দিয়েছে পানামা ক্যানেল, তার কারণ পানামার মধ্যে দিয়ে এটা যাচ্ছে। ঠিক আছে? তো দেখো টাইম কতটা বেঁচে গেল। তো এইটা হচ্ছে ইউএস এর পদ্ধতি। ঠিক আছে? তো এইভাবে করে এটা হচ্ছে পানামা ক্যানেলের ছবি। এভাবে করে পানামা থেকে বড় জাহাজগুলোকে ছোট জাহাজের মধ্যে এভাবে করে টেনে নিয়ে আসা হয়। ঠিক আছে? খুবই আর কি জটিল একটা প্রসেসের মধ্যে দিয়ে জাহাজগুলো যেতে লাগে। তো উত্তর হবে অপশন নাম্বার এ, পানামা খাল। আর সুয়েজ খাল যুক্ত করা হচ্ছে লোহিত লোহিত সাগর ও ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলছে যে ইসরোর চেয়ারপারসন কে রয়েছে? দেখো কে শিবান সেই সময় ছিল, এখন রয়েছে হচ্ছে আহ, এস সোমনাথ। এস সোমনাথ তিনি হচ্ছেন বর্তমানের চেয়ারপারসন ইসরো। ইসরো ফাউন্ড হয় 1969-এ। ঠিক আছে? যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে, বেঙ্গালুরুতে রয়েছে। আর ইসরো হচ্ছে তোমার যে রকেটগুলো লঞ্চ করে সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে, এপি মানে অন্ধ্রপ্রদেশের জায়গা থেকে। জায়গাটা হচ্ছে শ্রীহরিকোটা। ঠিক আছে? শ্রীহরিকোটা লঞ্চিং প্যাড থেকে রকেট লঞ্চ করে। ঠিক আছে? আর প্রথম যে চেয়ারপারসন ছিলেন ইসরোর, সেটা তার নাম হচ্ছে আহ, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। ঠিক আছে? বিক্রম সারাভাই। আর কি মনে রাখবে এখান থেকে? মনে রাখবে যে কে শিবানের সময় তোমার চন্দ্রযান 2 লঞ্চ করেছিল, আর এস সোমনাথের সময় আদিত্য L1, তারপরে হচ্ছে তোমার চন্দ্রযান 3 এগুলো লঞ্চ করা হয়েছে। ঠিক আছে? এস সোমনাথ এখনো বর্তমানে রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ 30%। ওকে, ক্যালসিয়াম কার্বনেট, এটির এক্সাম্পল যদি জিজ্ঞেস করে, প্রথমত এটার এই মনে রাখবে CaCO3, এটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ডিমের খোসা, তারপরে হচ্ছে তোমার শামুকের যে ইয়েটা শক্ত খোলটা, কচ্ছপের পিঠ, তারপরে মানুষের দাঁত, হাড়, চক, মার্বেল, চক ইম্পর্টেন্ট, মার্বেল, এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ডিমের খোসা। মনে রাখবে পরীক্ষায় আসে কিন্তু, আর সংকেত হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন বলছে প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট খেলা হয়েছিল? প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট খেলা হয়েছিল? লর্ডসে, সিডনি, ইডেন গার্ডেন্স নাকি গ্রিন পার্ক? আনসার ইজ অপশন নাম্বার ইডেন গার্ডেন্স। 2019 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রথম খেলা হয়েছিল অস্ট্রেলিয়াতে, প্রথম, সবার প্রথম, বিশ্বে প্রথম। ঠিক আছে? এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম 2019 সালে। নেক্সট কোয়েশ্চেন বলছে 2019-এর শেষের দিকে সাইক্লোন পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল, সেটা কোনটা? অপশন নাম্বার এ, ফণী 2019 সালে হিট করেছিল বেঙ্গলকে। আর 2024, এই বছরের কথা বলছি, 2024-এর নভেম্বরে তামিলনাড়ু এবং তামিলনাড়ুর পন্ডিচেরি, চেন্নাই এই অঞ্চলটাতে হিট করেছিল, নাম হচ্ছে ফেঙ্গল। ফেঙ্গল। ঠিক আছে? তো খেয়াল রাখবে এই ফেঙ্গল সাইক্লোন তামিলনাড়ু 2024 সালে। আচ্ছা, চলো পরের প্রশ্ন বলছে আপেল আইফোনের, আপেল না এটা অ্যাপেল, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কোনটা? অ্যাপেল আইফোনের iOS, তারপরে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড ফোন, আমরা জানি অ্যান্ড্রয়েড ফোনে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে। হ্যাঁ, উইন্ডোজ হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ কম্পিউটার, লিনাক্স হচ্ছে আরেকটা অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজে তোমার হচ্ছে কম্পিউটার টম্পিউটার ইউজ করা হয়। তাহলে iOS এটাই হচ্ছে তোমার অ্যাপেলের অপারেটিং সিস্টেম। আর অ্যান্ড্রয়েড ফোনে যে তোমরা ম্যাক্সিমাম আমরা যারা ব্যবহার করি অ্যান্ড্রয়েড ব্যবহার করা, তাহলে অ্যান্ড্রয়েড হচ্ছে কিন্তু একটা অপারেটিং সিস্টেম। ঠিক আছে? যেখানে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় জাভা স্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, উইন্ডোজও একটা তোমার অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যথেষ্ট পেরেছি, যতটা পেরেছি আমি তোমাদের সাথে ডিসকাশন করেছি, ইনফরমেশন দিয়েছি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যারা তোমরা প্রিপারেশন করছো এর জন্য, তোমার কি বলে পুলিশের এক্সামের জন্য। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।